সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আসলে দুজন অতিথি, এর মধ্যে একজন অনুপস্থিত। আমি নাম বলছি পরে। ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছেন আমাদের সঙ্গে। তার নামের আগে পিছনে কিছু বলার দরকার নেই। আইনজীবী, রাজনৈতিক নেত্রী, সাবেক সংসদ সদস্য। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের আহ্বায়ক, তিনি আমাদের আজকে অতিথি এখনও আছেন। আমরা আশা করছি তিনি খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগ দেবেন। ট্রাফিক জ্যামে আটকে আছেন অল্প দূরে, তো আসার সাথে সাথে আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে তাকে আমরা স্বাগত জানাবো। দর্শক মণ্ডলী, আমরা রুমিন ফারহানার বক্তব্য শুনবো। বেশ, রুমিন ফারহানা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি ভাবছেন? একটা অস্থির সময় পার করছি। কেন? নানান রকম অনিশ্চয়তা। মাত্র একটি ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হলো, কয়েক হাজার মানুষ আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে, অনেকগুলো তাজা প্রাণ দেওয়া হয়েছে এবং 2 মাস পার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে যেই বার্তাটি আসলে আমরা পাচ্ছি সকলেই, আমরা ঠিক বুঝতে পারছি না দেশ কোন দিকে যাচ্ছে। না বোঝার কারণ কি? না বোঝার কারণ হচ্ছে, দেখুন মতি ভাই, আমাদের 60 ডেজ, অনেকে বলবেন এটা খুব লম্বা সময় নয়, কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের কাছে মনে হচ্ছে সময়টি খুব অল্প নয়। একটি নির্বাচিত সরকার যে 5 বছরের জন্য আসে, তার জন্য কিন্তু আমরা হানিমুন পিরিয়ড 3 মাসের বেশি ধরি না। আর সেখানে এই সরকারটি অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারের জন্য 2 মাস খুব অল্প সময় ভাবলে ভুল হবে। এবং আমি একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে কয়েকটি প্রশ্ন আমার সামনে এসছে। এক হচ্ছে, বাংলাদেশে কি গণ অভ্যুত্থান হয়েছে না বিপ্লব হয়েছে? যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে সংবিধান যেটি আগে এক্সিস্ট করছিল সেটি এখন এক্সিস্ট করছে। আর যদি এটি বিপ্লবোত্তর সরকার হয়, তাহলে কিন্তু আগের সংবিধান আর এক্সিস্ট করছে না। আমরা দেখতে পাচ্ছি সংবিধান সংশোধন এবং পুনর্লিখন, এটা নিয়ে একটা ডিবেট কিন্তু তৈরি হয়েছে। শুরুতেই প্রধান উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে। একদম। তো তাহলে এটা বিপ্লবোত্তর বলা যাবে না। যদি বিপ্লবোত্তর বলা না যায় এবং এই সংবিধানটি এক্সিস্ট করে, তাহলে কিন্তু আমি যে আন্দোলনে যুক্ত হয়েছি, আমার কোটি কোটি ভাই যে আন্দোলনে যুক্ত হয়েছে, এখন যে উপদেষ্টা পরিষদ আছে এবং তার সহযোগী হিসেবে মিডিয়া যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকের কিন্তু 7 অনুচ্ছেদ অনুযায়ী ফাঁসি হয়ে যাওয়ার কথা। আমরা কি তাহলে সেটার জন্য প্রস্তুত আছি? এক ধরনের অস্পষ্টতা কিন্তু আছে। এই অস্পষ্টতা দূর করবার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। এটা গেল সাংবিধানিক দিক। 2, যেটা আমরা তো জানি এই ম্যাসাকারে কতজন মানুষ প্রাণ হারিয়েছে, একটা তালিকা আছে। কারা এজন্য দায়ী সেটাও আমরা জানি। এই মিডিয়ার যুগে, ডিজিটাল মিডিয়ার যুগে, টেলিফোন মোবাইল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি। তারপরেও আমরা শুনতে পাই একজন এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুঙ্কার দিয়ে বলেন, এটা তর্ক সাপেক্ষ ব্যাপার, এটা মীমাংসিত নয়, এটা মীমাংসিত নয়। এই বলার অধ্যত্ত উনি কোথায় পান? উনি পান এ কারণে যে 60 দিন পার হলো, এখনো কিন্তু আমরা মামলা হচ্ছে হরদর, একেবারে প্রতিদিন মামলা হচ্ছে, কিন্তু একটাও কাজের মামলা যেটা না। আপনি বলেন তো, আপনি একজন আইনজীবী এবং দীর্ঘদিন আদালতে প্র্যাকটিস করছেন। 200-250 জন মানুষ কি একটা হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে? 200-250 মানুষ হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে কিনা অস্বাভাবিক। 2 হচ্ছে, প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করা প্রতিটা মামলার গুরুত্ব কমায়। প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করার প্রয়োজন নাই, একটা সত্য মামলাই যথেষ্ট শেখ হাসিনাকে আসামি করবার জন্য। 3 হচ্ছে, সালমান এফ রহমান কিংবা সামিট গ্রুপ কিংবা বসুন্ধরা, তাদেরকে আপনার হত্যা মামলা আনা দরকার নেই। বসুন্ধরাকে অবশ্য আনে নাই, দেখলাম তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কিন্তু সামিট গ্রুপের কিংবা সালমান এফ রহমান ফর এক্সাম্পল বা এস আলম, তাদেরকে হত্যা মামলা আনার দরকার নেই। তাদের অর্থনৈতিক কেলেঙ্কারি এত যে ওটাই যথেষ্ট তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য। সুতরাং আপনি হরে দরে অসংখ্য মামলা দিচ্ছেন, যে যার উপর ক্ষুব্ধ সে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। সত্যতা বা মিথ্যা এটার কোনো যাচাই বাছাই হচ্ছে না। সমালোচকরা যেটা বলছেন, তারা বলছেন তার মিডিয়া ট্রায়াল তো হয়ে গেল, এবং এখন যেটা মানে গ্রামে গ্রামে যেটা হচ্ছে, ইউনিয়নে ওয়ার্ডে যেটা হচ্ছে, আপনার সাথে আমার শত্রুতা, আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি, কিংবা আমি আপনার কাছ থেকে
কিছু পয়সা করি খেয়ে বলছি ঠিক আছে আমি জানি আপনি এটার সঙ্গে যুক্ত, কিন্তু আমি কিন্তু মামলা দেব না। এই যে একটা লেনদেনের ভিতরে একেবারে প্রান্তিক মানুষজনও জড়িয়ে যাচ্ছে, এটা কেন? কারণ আপনি 2 মাস একটা লম্বা সময় ঢিলা বা সম্মুখ গতিতে সরকারটি চলছে, সেই কারণে এই ধরনের লুপহোলস গুলার সুযোগ অনেকে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের লক্ষ্যটা কি? সরকারের লক্ষ্যটা তো সরকারের স্পষ্ট করতে হবে। আমি তো হরমন্ত বুঝতে পারি নাই, আমিও বুঝতে পারি নাই। এই কারণে আমি আমার ক্ষুদ্র যেই জায়গা মিডিয়া, সেখানে আমি বারবার বলছি যে আপনাদের শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম 3টা প্ল্যান বলেন। শর্ট টার্মে আপনারা কি কি করতে চান, কত দিনে করতে চান, মিড টার্মে কি করতে চান, কত দিনে, লং টার্মে কি করতে চান, কত দিনে। এই পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান শুনি নাই। এই কমিশনগুলো বলছেন যে সংস্কার করবেন, এই জন্য সময় দরকার। এখন সংস্কারের এটা কি মানে অনাগতকাল চলবে? এটা কতদিন? এবং সংস্কার বলতে আসলে কোন কোন সংস্কার? একটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, একটা হচ্ছে রাজনীতি ইটসেলফের সংস্কার, পুরো রাজনৈতিক বন্দোবস্তের সংস্কার, একটি হচ্ছে আমাদের যে সোশ্যাল টেক্সচার নষ্ট করা হয়েছে গত 15 বছরে সেটার সংস্কার, আরেকটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এতগুলো সংস্কার, এই প্রতিটা সংস্কারের ভাগেরও কিন্তু আবার দীর্ঘ, মধ্য এবং স্বল্প মেয়াদী অনেক ডালপালা আছে। আপনাকে তো পরিষ্কার করতে হবে। ওনারা কেন পরিষ্কার করছেন না জানেন? 6টা কমিশন গঠিত হয়েছে। এর আগেই শুনেছিলাম যে কমিশনরা তাদের রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলের সঙ্গে মিট করবেন, কিন্তু দেখলাম তারা আগেই বসেছেন। আমি সেটাকে সাধুবাদ জানাই। ট্রান্সপারেন্সি যত ভালো হয় ততই মঙ্গল, কিন্তু সেখানেও আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু ঐক্যমতে পৌঁছতে দেখি নাই। বিএনপি বলেছে মোটা দাগে একটা সংস্কার করে নির্বাচন যত দ্রুত সম্ভব, আবার জামাতে ইসলাম ভিন্ন প্রস্তাব দিচ্ছে, তাদের কথা হচ্ছে না সংস্কার চলুক। এতে অবশ্য 2 দল তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী এই দুটো প্রস্তাব এসছে, কারণ বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন, যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে, আর বিএনপির যত সময় যাবে আসন সংখ্যা কমবে। সুতরাং এই 2 হিসাব নিকাশ থেকেই দুটো দল 2 রকম প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ জাতীয় স্বার্থের ব্যাপারে কিন্তু আমরা এখনো রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে দেখি নাই। এখানেও দলগুলো তার স্বার্থ অনুযায়ী হিসাব করছে। কিন্তু এত বড় বিপ্লবের পরেও কি জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতারা এক হবেন না? আনফরচুনেটলি আমরা তো এক হওয়ার কথা দেখছি না। আমরা তো দেখুন, রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ সময় একটা সংস্কৃতির মধ্যে দিয়ে চলেছে এবং বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। ধরেন লাস্ট 15 ইয়ার্স বিএনপির কর্মীরা কি দেখেছে? আওয়ামী লীগ করা মানে 1000 কোটি টাকার মালিক হবেন আপনি, এমনকি প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হবেন, এবং এটা প্রধানমন্ত্রী গর্ব করে সংবাদ সম্মেলনে বলবেন। একটা কালচার, তাই না? পলিটিক্যাল কালচার। এটা যেই বিএনপির কর্মী দেখেছে সে তো উদ্গ্রীব হয়ে আছে যে আমি ক্ষমতায় কবে যাব, গেলেই তো আমি এই 400 কোটি টাকার মালিকটা হতে পারি। এই আমলে 400, পরের আমলে নিশ্চয়ই এটা 1200 কোটি টাকা হবে। সুতরাং এই কালচারের মধ্যে দিয়ে যেই দলগুলো গেছে, দীর্ঘ সময় থেকেছে, তারা আসলে কার? দেশটা আসলে কার? দেশটা আসলে সবচেয়ে অসহায় জনগণের, যাদের কোনো সে নাই, যাদের কোনো রাজনীতির মানে হিস্সা নাই, যাদের কোনো উপায়ও নাই। দেশটা আসলে তাদের। কিন্তু মালিক যদি তারাই হয় তাদেরকে তো ক্ষমতা দিতে হবে। দেখুন, ক্ষমতা দেওয়ার জন্য তো এই গত কয়েক বছরের সংগ্রাম এবং বিশেষ করে গত 1.5 মাসের তীব্র আন্দোলন, এতগুলো প্রাণহানি। কিন্তু মুশকিল হচ্ছে যখন কাজের ক্ষেত্রে যাই তখন আসলে খুব বেশি পরিবর্তন দেখি না। দেখুন মতি ভাই, আমরা পলিটিক্যাল কালচারের পরিবর্তন চাই, আমরা গোটা রাজনীতির পরিবর্তন চাই, কিন্তু আমরা কি যার যার দলের ব্যাপারে এই কথাগুলো তুলছি? দলগুলো কিভাবে চলছে, দলের ভিতরে ডেমোক্রেসি কতটুকু আছে, দলের ভেতরে পদায়ন বা প্রমোশন কিভাবে হয়, এটা কি যোগ্যতা সততার ভিত্তিতে হয় নাকি নিঃশর্ত আনুগত্যের ভিত্তিতে হয়? এই আলাপগুলো তো আসলে আসা উচিত। ধরুন কিছুদিন আগে প্রধানমন্ত্রী তো আজকাল কথায় কথায় ওনার কথা ফাঁস হচ্ছে, এবং সম্ভবত উনি নিজেই ফাঁস করছেন, না হলে এত ফাঁস করার দায় কারো পড়ে নাই। তো ওনার একটা কল রেকর্ডে বোধহয় 200 কতবার ওনাকে আপা ডাকা হয়েছে। আপনি কি মনে করেন যে
অন্য দলগুলোতে এর চেয়ে কম বা এর চেয়ে ভিন্নভাবে সম্বোধন করা হয় না, হয় না। তো আপনি দলের ভেতরের পরিবর্তন না এনে বা সেই আওয়াজ দলের ভেতর না তুলে আপনি একটা নির্বাচন করে ফেলতে চান চট করে, আপনি চট করে কয়েকটা দাবি এনে মনে করেন যে এগুলো সংস্কার করলেই বোধ করি রাজনীতি পরিবর্তন হবে। ফর এক্সাম্পল পার্লামেন্টে উচ্চকক্ষ নিম্নকক্ষ কিংবা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এই কয়েকটা বড় বড় জায়গায় বদল আনলেই রাজনীতির বদলটা হবে হবে না। কিন্তু আপনি তো আগে লক্ষ্যই ঠিক করেন নাই। আমাদের কিছুরই ঠিক নাই। তাহলে কিভাবে আপনি যাবেন কোথায়? তো বললাম আমি খুবই পাজলড অবস্থায় আছি। না, আপনার যাওয়ার কথা ছিল বরিশাল, আপনি যে সদরঘাট গিয়ে আটকে পড়েছেন, তখন আপনি কিভাবে কি করবেন বলেন? আমরা কি মতিফা আসলে সদরঘাটও গেছি, সদরঘাটে রাস্তাও কি ভুলভাল হচ্ছে না? না হচ্ছে, কিন্তু তারপরেও আমার মনে হয় না, এই যে প্রশ্নটা আপনি তুলেছেন বা আমরা সবাই বলি, এটা এই রাজনীতির শেষ কোথায়? এই রাজনীতি একটা জায়গায় থামতে হবে। তো 53 বছর চলে গেল, কখনো গণতান্ত্রিক শাসন, কখনো একদলীয় শাসন, কখনো সেনা শাসন, আবার গণতান্ত্রিক শাসন, আবার সেনা শাসন, আবার জরুরি শাসন, এখন আবার অন্য কিসিমের এক সরকার। তো মানুষ যাবে কোথায়? মানুষের তো আপনি বলছেন যে ক্ষমতা দিবেন কিভাবে? মানুষের তো আসলে চিরাচ্যাপ্টা দশা। কেন বলি, এই যে অনেক বড় প্রত্যাশা এবং স্বপ্নের যেই 1.5 মাসের রক্তক্ষয়, সকলেই কি এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল, মাঠে নেমেছিল? হয় না, হতে পারে না। কারো স্বপ্ন ছিল যে আর কিছু দরকার, আমার জিনিসের দামটা কমুক, সিন্ডিকেটটা বন্ধ হোক, আমি 15 টাকা পার একটা ডিম আমি খেতে পারবো না, আমার বাচ্চাকে আমি অর্ধেকটা ডিম না, একটা গোটা আস্ত ডিম খাওয়াতে চাই, এটা ছিল তার স্বপ্ন। আরেকজনের স্বপ্ন ছিল আমি সততার সঙ্গে চাকরি করতে চাই, আমার কোনো রাজনৈতিক পরিচয় বা লেবাস যেন নিতে না হয় চাকরিতে। আরেকজনের হয়তো স্বপ্ন ছিল আমি বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে পড়তে চাই, আমি কোনো কোটায় যেতে চাই না। এক একজন এক এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল। আপনি আমাকে বলেন, এই স্বপ্নগুলো সকলের স্বপ্ন 2 মাসে পূরণ হবে অসম্ভব, এটা কেউ আশাও করি না। কিন্তু যাত্রাটাও কি শুরু হয়েছে? হয় নাই তো। আমি গতকালকে দেখছিলাম চালের কেজি 10 টাকা করে বেড়েছে। রাইট। এই সরকারের দুর্বলতা কোথায়? কেউ বলছেন, আমি আপনাকে একটু সাহায্য করতে পারি, কেউ বলছেন যে পলিটিক্যাল সাপোর্ট ছাড়া আমাদের মতো দেশে কোনো সরকার স্থায়ীও হয় না, শক্তিশালীও হয় না। আমাদের এখন যারা যে অবস্থায় চলছে, না রাজনৈতিক না অরাজনৈতিক না কি, এটা কিন্তু এখনও ডিফাইন করা হয়নি। যে কারণে আজকে সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকারের দুর্বলতা। আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু চারদিকে আওয়াজটা কিন্তু ভালো আওয়াজ না। আর ওই যে আমরা অডিওর কথা বলছি, সেই অডিওটা বিনা উদ্দেশ্য তো আর অডিও ছাড়া হয় নাই। আচ্ছা, তাহলে তাদের কাছে আছে প্রচুর টাকা, তাদের কাছে আছে সব টেকনোলজিক্যাল সাপোর্ট, সবই আছে। আপনি বসে আছেন, আপনি কাকে কী করবেন? আজকে মানুষ কিন্তু তার যার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এখন মানুষ যার বাড়িতে চলে যাচ্ছে। তো আপনি কি করবেন? আপনি বিএনপি একদিকে, জামাত একদিকে, এটা তো হওয়ার কথা ছিল না, হয়ে গেছে, এটা হবে আরও। তাহলে শুরুটা 1971 16ই ডিসেম্বরের পরে সবার ধারণা ছিল এটা জাতীয় সরকার হবে। এই বিপ্লবের পরও সবার ধারণা ছিল এটা জাতীয় সরকার হবে। তাহলে আপনার আজকে যে প্রশ্নটা আমরা 2 মাস পরের মাথায় করছি, সেটা হয়তো বা নাও হতে পারত, কিন্তু আমরা সেটা যাই নাই, সেই দিকে আমরা এখনও হাঁটছি না, আমরা ভুল পথে হাঁটছি। এবং আমার কেন যেন মনে হচ্ছে তিউনিসিয়া অথবা মিশরের দিকে আমরা যাচ্ছি। মতি ভাই, আপনার কি কখনো মনে হয়েছে যে এই সরকারটি সফল হোক? আমরা সবাই চাই। পলিটিশিয়ানরা চাইছে? হ্যাঁ, সেটা আপনারা পলিটিশিয়ান বলতে পারবেন, আমি তো পলিটিশিয়ান না। আমি প্রশ্নটা রাখছি, এই সরকার সফল হোক এটা পলিটিশিয়ানরা চাইছে কিনা, এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সরকারের ভিত্তি কি হয়? এক হচ্ছে মানুষের ভোট, নির্বাচিত সরকার, পলিটিক্যাল ফোর্স। আরেকটি হচ্ছে সেনার সমর্থন। এই সরকারটিকে আমার মনে হচ্ছে না তার পলিটিক্যাল সাপোর্ট যেটা আপনি বলছিলেন সেটা সে পাচ্ছে প্রপারলি, না সেনার
সমর্থন তার মানে সেনা সমর্থন বলতে সেনার বাহিনীর যে শক্তি যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন সময় 111 সরকারকে দেখেছি আর্মি ব্যাকড কেয়ারটেকার, সেরকম আর্মি ব্যাকড এই সরকার বলে মনে হচ্ছে না। কিন্তু এই সরকারটি কিন্তু সবচেয়ে শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল। কেন? কারণ এটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা সরকার, প্লাস যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অবিসংবাদিত। প্রফেসর ইউনূসের সারা দুনিয়া একটা ইমেজ আছে, অ্যাবসলিউটলি সেই ইমেজটা তো আমরা কাজে লাগাতে পারি নাই। তার কারণ ওনাদের যেই ন্যায্যতা, যেই ভিত্তি ওনার যেটার উপরে ওনারা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সমর্থন। কিন্তু সেই সমর্থনটারও একটা বড় চাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যার যার স্বার্থের হিসাবে সমর্থন থেকে কিন্তু সরে যাচ্ছে। ফর এক্সাম্পল, আওয়ামী লীগের সরকারকে সমর্থন করার কোনো কারণ নাই না, আওয়ামী লীগের একেবারেই ভীষণ রকম ঘৃণা বিদ্বেষ এই সরকারের প্রতি আছে, থাকাটাই স্বাভাবিক। ডে ওয়ান থেকে আপনি লক্ষ্য করেছেন এই সরকারকে ডিস্টেবল আনস্টেবল করার জন্য কিন্তু একটা কাজ চলছে। কখনো সংখ্যালঘু, কখনো আনসার, কখনো আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ছাত্রছাত্রী, কখনো আমরা দেখতে পাচ্ছি পুলিশের ফর্মে, এক এক সময় এক এক ফর্মে তারা আসছে। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ওখান থেকে অডিও ক্লিপে বার্তা দিচ্ছে, চট করে উনি ঢুকে যাবেন, কাছাকাছি আছেন। লাস্ট তার যে অডিওটা ফাঁস হলো সেটা তো ভয়াবহ হুমকি, যে একটা একটা করে নাকি তিনি দেখে নেবেন। তো এটা তো একটা বিরাট হুমকি। অন্যদিকে আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপিকে আমরা দেখছি নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত, কোনো মতে একটা সংস্কার করে নির্বাচন। বিএনপি কি নিজের দলের সংস্কারের দিকে ফোকাস করছে? আওয়ামী লীগের কথা বাদই দিলাম, কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে আগামী 50 বছরেও আসতে পারে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, দৃশ্যমান না। সুতরাং ওদের কাছ থেকে আমি আসলে এই মুহূর্তে কোনো কিছু আশাও করি না। কিন্তু নিজের ঘরের ভেতরের সংস্কার কি শুরু হয়েছে? হ্যাঁ, শুরুতে আমরা দেখেছিলাম বিএনপির কিছু নেতাকে বহিষ্কার করা হয়েছে, কিছু নেতার পদ স্থগিত করা হয়েছে, এমনকি স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত সদস্যর কেউ শো কজ নোটিস করা হয়েছে। কিন্তু এরপরে কিন্তু দলের ভেতরে ডেমোক্রেসি বলেন বা অন্যান্য যে চর্চাগুলো বলেন সেগুলো কিন্তু আমরা সেভাবে আর লক্ষ্য করি না। অর্থাৎ এই আওয়াজটা তো তুলতে হবে, তাই না? আমরা দলের কর্মী, কিন্তু আমাদের তরফ থেকে আমি মনে করি আওয়াজটা ওঠা উচিত এবং দলেরও এটাকে পজিটিভলি নেওয়া উচিত, বিকজ ইটস আ পজিটিভ বাংলাদেশ, ইটস অ্যান ইনক্লুসিভ বাংলাদেশ এবং ইটস আ নিউ জেনারেশন বাংলাদেশ। ওই মুখ বন্ধ করে সকল কিছু মেনে নেওয়ার যে সংস্কৃতি গত 50 বছরে চলেছে এবং তার যেই পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়েছে, আশা করি দলগুলোর বোধোদয় হবে এবং তারা আরেকটু ওপেননেস নিয়ে তাদের সমালোচনা এবং তাদের ব্যাপারে ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে, কর্মীরা কোথায় ডিসস্যাটিসফাইড, সেগুলো নিজেদের মধ্যে তারা। এখানে কিন্তু সরকারেরও একটা দায়িত্ব আছে, তারা কি চান এটা কিন্তু স্পষ্ট করতে হবে আগে। আমি শুরুতেই বলছি যে এই সরকারকে আমার মনে হচ্ছে অনেকটা নৌকার মাঝি ছাড়া একটা নৌকা বা নাবিক ছাড়া একটা জাহাজ, ঠিক বুঝতে পারছে না তার গন্তব্য কোনটা, কি করে গন্তব্যে পৌঁছতে হবে, কত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে হবে, তার গন্তব্যে পৌঁছানোর সময়ের সাথে তার রসদের সামঞ্জস্য আছে কিনা, অতটুকু সময় সে পার করতে পারবে কিনা, এইগুলো নিজেদের মধ্যে আসলে তাদের ক্লিয়ার হওয়া উচিত। আরেকটা বিষয় মতি ভাই, উপদেষ্টার সংখ্যা কিন্তু আমার কাছে অপ্রতুল মনে হচ্ছে, এটা আমি আগেও বলেছি। কারণ আমরা দেখেছি যে এটা তো আর 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্ট না যে আসলো নির্বাচন দিল চলে গেল। এরা একটা অভ্যুত্থানের সরকার, একটা বিরাট স্বপ্ন নিয়ে সরকার দায়িত্বে গেছে। সুতরাং আপনি যদি একজন উপদেষ্টার ঘাড়ে 5টা মন্ত্রণালয় দিয়ে রাখেন তাহলে তো বেচারার পক্ষে সম্ভব না, এটা হিউম্যানলি নট পসিবল। কয়েক লক্ষ টাকা খরচ হবে বলে বা রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা বাঁচানোর জন্য যেই চাপটা একজন উপদেষ্টার ঘাড়ে দেয়া হচ্ছে, এটা সম্ভবত মূল কারণ না। টাকাটা কি এখানে ফ্যাক্টর, যে কয়েক লক্ষ টাকা খরচ বাঁচাতে যে এটা, তাহলে তো হবে না। আমি ঠিক জানি না, আমার কানে সেভাবেই এসছে সেজন্য বলা। তাই? হ্যাঁ, তাই আমার তো মনে হয় না। কিন্তু 10 জন উপদেষ্টা দিয়েও তো সরকার চলেছে আগে, সেটা কেয়ারটেকার চলেছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে ওই 10 জন কারা ছিলেন? মানে আগে যেই 10 জন ছিলেন, হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন 10 জন ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত 10 জন ছিলেন। এবারও তো মোটামুটি তাই দাঁড়িয়েছে, 20 জনের যে টিম মোটামুটি তাই। এখন 20 জনের টিমের মধ্যে 20 জন দিয়ে কাজটা করাতে চাচ্ছেন, 20 জন কি দেয়া কি সম্ভব? আপনি বলছেন সম্ভব না, তো এটা ওনারা সরকার যারা চালান তারা কি এটা বুঝতে পারছেন না? এটা যত দ্রুত বুঝবেন এবং এই মতে ব্যবস্থা নেবেন। কবে বুঝবেন? ইট ইজ বেটার লেট টু বি নেভার। মানে লেট হোক কিন্তু নেভারের চেয়ে তো বেটার। যাই হোক,
রাজনীতি অস্পষ্টতা আছে, দেশের অর্থনীতিও কিন্তু নাজুক এবং পুরো অর্থনীতি কিন্তু মানুষ কিন্তু নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিপ্লবের পরে কিন্তু মানুষ হতাশ হয়, দেশে দেশে বিপ্লব ব্যর্থ হয়েছে কেন? মূল কারণ হচ্ছে মানুষের প্রত্যাশা থাকে আকাশসম, সেই প্রত্যাশা পূরণ করতে না পারলেই মানুষ প্রশ্ন তুলে। আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি তাই। অনেকেই আশঙ্কা করছেন এর পরিণতি আরব বসন্তের মতো হয় কিনা, অনেকেই আশঙ্কা করছেন এর পরিণতি অন্যান্য দেশে যা হয়েছে তাই হয় কিনা। ফিলিপিন্সের কথা অনেকে বলছেন যে সেই তো মার্কোস এসছিল, তাই না, তার ওয়াইফ দাপটের সঙ্গে এরপরে এমপি হয়েছে। 1986 সালে অভ্যুত্থানে দেশ ছাড়া হওয়ার পরে আবারও তিনি ফিরে এসেছেন, কারণ তিনি ঠিক শেখ হাসিনা তার টিমের যে পরিমাণ টাকা তারা কামিয়েছেন এবং যে পরিমাণ টাকা তারা বিদেশে পাচার করেছেন সেই পরিমাণের কাছাকাছি তো ফিলিপিন্সেও ঘটেছিল এবং তারা পলিটিক্সে ব্যাক করেছে। এবং বং মার্কোস তো এখনো আছেন, ফার্নান্দের দ্বিতীয় সন্তান। দেশে দেশে এই উদাহরণগুলো সার্টেনলি আমাদেরকে ভীত করে এবং সার্টেনলি এই শঙ্কা জাগায়। কারণ আপনি যদি মানে তুলনা করেন, আপনি দেখলাম এক্স্যাক্টলি একই ধরনের ঘটনা ওই সব দেশেও ঘটেছে এবং একইভাবে প্রত্যাশা বা স্বপ্নভঙ্গ হয়েছে এবং তারপরে যা হওয়ার তাই হয়েছে। আজকে আপনার একটি লেখা আমি মানবজমিনে পড়ছিলাম, সেখানে আমি খুব চমৎকারভাবে যেটা আপনি বলেছেন, যেটা আমিও বারবার বলি, যে যত দ্রুত সম্ভব সংস্কারের কাজটা শুরু করা, একটা রোড ম্যাপ দেয়া এবং নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা বা দায়িত্ব দেয়া, সেটা যত দ্রুত হবে, উদার গণতন্ত্রের পথে যত দ্রুত বাংলাদেশ হাঁটবে, ততই সকলের জন্য মঙ্গল। অনেক ধন্যবাদ। রাজনীতির পরে অন্য প্রসঙ্গে আমি যাই, সেটা হচ্ছে আপনি জানেন যে দুর্গাপূজা নিয়ে একটা চারদিকে আলোচনা হচ্ছে, নানা ধরনের খবরাখবর আমরা পাচ্ছি এবং নানা ধরনের অশান্তিও আছে। সরকার বলছেন যে তারা এটা নিয়ন্ত্রণ করবেন কঠোরভাবে এবং সেই চেষ্টাও দেখছি আমরা। তারপরেও কেন এই অশান্তি? এই অশান্তিটা পরিকল্পিত অশান্তি। মোটেভাবে আপনি যদি লক্ষ্য করেন, 5ই অগস্টের পর থেকে ইন্ডিয়ার যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে, যতগুলো, প্রত্যেকে ডে 1 থেকে বলবার চেষ্টা করেছে বাংলাদেশে এমন নির্যাতন হচ্ছে সংখ্যালঘু, যেন অ্যাজ ইফ একটা রায়ট হয়ে গেছে, দাঙ্গা লেগে গেছে বাংলাদেশে। আমি নিজে ইন্ডিয়ান বহু মিডিয়াতে অ্যাপিয়ার করেছি, লিখেছি, বলেছি যে বাংলাদেশের পরিস্থিতি সেরকম নয়। মজাটা হচ্ছে, আপনি একজন সংখ্যালঘু হিসেবে যখন আওয়ামী লীগের সময় ছিলেন, তখন আপনি কখনো পুলিশের বেশে, কখনো ব্যবসায়ীর বেশে, কখনো সরকারের মন্ত্রীর বেশে, কখনো সরকারি দলের একজন হর্তাকর্তার বেশে আপনি বেসুমার অন্যায় করেছেন, নানান রকম আর্থিক থেকে শুরু করে ফৌজদারি পর্যন্ত সকল অপরাধ করেছেন। যেই মুহূর্তে হাসিনা পালিয়ে গেল, ওই মুহূর্তে আপনি সংখ্যালঘু হয়ে গেলেন এবং আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেওয়া যাবে না। আপনি একটু পার্সেন্টেজটা দেখেন না, কতজন, আমি এটাকে আসলে সংখ্যালঘু মানে রায়ট মানে ইয়েতে দেখা বা সংখ্যালঘুর চোখ দিয়ে দেখাটা না, আমার মনে হয় যে ইন্ডিয়ার 15 বছরের যে ভুল, সকল ডিম এক ঝুড়িতে রাখার মতো, এটা আরেকটা ভুল। এইভাবে তারা বাংলাদেশের মানুষকে আরো বেশি খেপিয়েছে এবং এই পূজাটাকে সামনে রেখে কেন একটা ভয় আমরা পাচ্ছি? ভয় পাচ্ছি এ কারণেই, কিছুদিন আগে একজন ভারতীয় নাগরিককে পাওয়া গেছে মন্দিরে প্রতিমা ভাঙার একটা প্রস্তুতির সময়, তিনি ওখানে উপস্থিত ছিলেন। আজকে দেখলাম ছাত্রলীগের একজনকে ধরা হয়েছে, তিনি মন্দিরে এই ধরনের কাজে যুক্ত হতে গেছেন। তো এই যে আমাদের দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই দুর্গাপূজাকে ঘিরে নানান রকম প্ল্যান যে হবে না সেটা বলা যায় না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ব্লিংকেন যেই বক্তব্যটি দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে, তার লাস্ট লাইনে বলা আছে মাইনরিটি প্রোটেকশন। এটা কিচ্ছু না, এটা ইন্ডিয়ার চাপে এই ধরনের কথা, বা ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করেছে, বা ইন্ডিয়া এমনভাবে তাদের বোঝাতে সমর্থ হয়েছে যে এই ধরনের কথা। ব্লুমবার্গের মতন পত্রিকা যখন বলেন, মিডিয়া যখন বলে, যখন ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমসের মতন পত্রিকায় বাংলাদেশের মাইনরিটি রিপ্রেশন নিয়ে আলোচনা হয়, তখন বুঝতে হবে যে এই মাইনরিটি রিপ্রেশন হচ্ছে না আমি বলছি না, এটা কিন্তু ভুল, হয়েছে, কিছু তো হয়েছেই, কিন্তু কেন হয়েছে? হয়েছে
অনেকটাই পলিটিক্যাল রিজনে তারা হয়তো আগের গভর্নমেন্টের সুবিধাভোগী ছিল, নানান রকম অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল, তাদের উপরে হয়েছে, কিছু দুষ্কৃতিকারী সবসময় থাকে, এবং আওয়ামী লীগ তো হিন্দু কার্ড খেলতে সিদ্ধহস্ত। তারা যখনই ক্ষমতা থেকে পালাতে বাধ্য হয়, এবং আওয়ামী লীগের ইতিহাস খালি পালানোর ইতিহাস, এটাও একটা অদ্ভুত, দেখবেন স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুধু আওয়ামী লীগেরই থাকে। তো এই নিবে তারা যখন পালাতে বাধ্য হয় তখন তারা লাস্ট কার্ড হিসেবে হিন্দু কার্ডটা খেলে, এবং তারা জানে যে থাকলে ভোট হিন্দুরা তাদেরকে দেবেই, আর হিন্দুরা দেশ থেকে গেলে তো জমি আছে, সুতরাং এই কার্ডটা তাদের নিশ্চিত কার্ড। এই কার্ডটা যে তারা এই সরকারকে এম্বারেস করার জন্য এইবার খেলবে না, এটা তো নিশ্চিতভাবে বলা যায় না। এতে তো বিপদ বাংলাদেশেরই। বিপদ বাংলাদেশের। যতটুকু সতর্কতা নর্মালি অন্যান্য ইলেক্টেড গভর্নমেন্ট নিয়েছে তার 10 গুণ বেশি সতর্কতা এই সরকারকে নিতে হবে। আমি আগামীকালকে চলে যাব আমার এলাকায়, আমার 2 উপজেলায় যত মন্দির আছে আমি পার্সোনালি ভিজিট করব। আমার যতটুকু সাধ্য, আমি তো কোনো ইলেক্টেড এমপি না, এখন আমি কেউই না, আমি নোবডি, কিন্তু একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং আইনজীবী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার 2টো উপজেলার নিরাপত্তা যাতে নিশ্ছিদ্র হয় এই চেষ্টাটুকু আমি করে যাব। আইন আদালত 15 বছরে কিন্তু আমরা এই নিয়ে অনেক কথা শুনেছি। আইনজীবী হিসাবে আপনি নিজেও এটার ভুক্তভোগী, আপনি নিজেও কথা বলেছেন, টক শোতে বলেছেন, লিখেছেন, আদালতে বলেছেন। তো এইটার কি সংস্কার হতে যাচ্ছে? আমি জানি না মতি ভাই। কেন? সত্য কথা হচ্ছে আমি জানি না। এখন আইন আদালত নিয়ে কতটুকু এই সরকার ভাবছে সেটাও আমি জানি না। তবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটা আওয়াজ তো বহু আগের থেকেই আমরা শুনেছি, এবং আর্টিকেল 22, আর্টিকেল 109 এর পাশাপাশি আর্টিকেল 116 কি করে থাকে এই প্রশ্ন তো তোলাই যায়। এবং যখন বলা হচ্ছে বিচারক নিয়োগের কথা আসে উচ্চ আদালতে, তখন একটা আইন করার ব্যাপারে আমরা কোনো সরকারকে আগ্রহী হতে দেখি না। কেন দেখি না? কারণ তারা চায় এমন বিচারক আসুক যাদের ঘাড়ে বন্দুক রেখে পলিটিক্যাল কোয়েশ্চেনের মীমাংসা করে ফেলা যায়। আদালত কিন্তু পলিটিক্যাল কোয়েশ্চেনের মীমাংসা করার জায়গা না, কিন্তু আমরা চাই এমন আদালত থাকুক যার ঘাড়ে বন্দুক রেখে আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতো হাইলি পলিটিক্যাল ডিসকোর্স ওখানে সমাধা করে ফেলবেন। এখন তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন কি নন পলিটিক্যাল গভর্নমেন্টের একটা পজিটিভ দিক আমি বলবো, আমরা একজন চমৎকার অসাধারণ চিফ জাস্টিস পেয়েছি যিনি দীর্ঘ সময় সুপারসিডেড হয়েছেন অতীতে, এবং তিনি বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগকে শক্তিশালী করবার জন্য বেশ অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। সেগুলো কতটুকু কাজে পরিণত করা হয় সেটা দেখবার বিষয়। এবং সংবিধান যখন সংশোধন করা হবে, আমি একজন ক্ষুদ্র আইনজীবী হিসেবে আমার প্রস্তাব হচ্ছে আর্টিকেল 95-এ যেখানে উচ্চ আদালতের বিচারক নিয়োগের কথা আছে, সেখানে 10 বছর প্র্যাকটিস কিংবা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাওয়ার প্রভিশন বন্ধ করে কি কি যোগ্যতা থাকলে বা কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে উচ্চ আদালতের বিচারক হওয়া যায় সেটা স্পেসিফিক্যালি 95-এ বলে দেয়া হোক, যাতে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টসের সম্ভাবনা কমে আসে। না, কিন্তু যে ধারার কথাগুলো, যে অনুচ্ছেদগুলোর কথা আপনি বললেন, সেটা তো সবসময়ই, মানে প্রতি সময়ই এইগুলো থাকে। সব সরকার যারাই ক্ষমতায় আসেন এই বিচার বিভাগকে ব্যবহার করার চেষ্টা করেন নানাভাবে। তো আপনি একজন আইনজীবী হিসেবে আপনার বক্তব্য দিচ্ছিলেন, একজন দলের নেতা বা কর্মী হিসেবে বলেননি নিশ্চয়ই? না, একদম না, একদম না। দেখুন মতি ভাই, আর্টিকেল 22 যেটা বলছে যে বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত করবে। আর্টিকেল 109 বলছে যে নিম্ন আদালত থাকবে সুপ্রিম কোর্টের অধীনে। আচ্ছা, এখন আসেন আর্টিকেল 116 যেটা নিয়ে এত বিতর্ক। নিম্ন আদালতের বিচারক নিয়োগ, পদায়ন, বদলি, এটা আমাদের 72-এর সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের একক ক্ষমতা। 4র্থ সংশোধনী দিয়ে এটাকে পুরো রাষ্ট্রপতির হাতে নিয়ে গেল। 5ম সংশোধনীতে আসলো রাষ্ট্রপতি উইথ দি কনসালটেশন অফ দি প্রাইম মিনিস্টার, এবং রাষ্ট্রপতি উইথ দি কনসালটেশন অফ দি সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা কি সংবিধানে? আর্টিকেল 48(3) অনুযায়ী রাষ্ট্রপতি কেবলমাত্র 2 ক্ষেত্রে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এক হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, আর 2 হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। এর বাইরে রাষ্ট্রপতি যাই করেন না কেন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবে। আচ্ছা, অনেকেই এই 48(3) কে একটা বড় বাধা হিসেবে দেখে যে 116-এর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করতে 48(3)টা একটা বড় বাধা, কারণ রাষ্ট্রপতি মানে এখানে প্রধানমন্ত্রী। আচ্ছা, আমরা ধরলাম যে 48(3) নাই তর্কের খাতিরে, শুধুমাত্র রাষ্ট্রপতি সরাসরি
উইথ দ্য কনসালটেশন অফ দ্য সুপ্রিম কোর্ট নিয়োগ করবে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার দরকার নাই। বাংলাদেশে কোন রাষ্ট্রপতিটা নিরপেক্ষ ছিল? বাংলাদেশে ডে 1 থেকে একজন ছিল। কে ছিল বলেন? বিচারপতি শাহাবুদ্দিন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। আমি ওনার ব্যাপারে আমি দুঃখিত, একজন ছিলেন অবশ্যই। এর বাইরে দলগুলো একেবারে তাদের নিজস্ব পেট ছাড়া, পোষ্য ছাড়া কোনোদিন রাষ্ট্রপতি বানায় নাই। আমরা একুএম বদরুদ্দোজা চৌধুরী, উনি গত পরশু মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার অপসারণের কারণগুলো আমি দেখছিলাম 2018 সালে বিবিসির একটা রিপোর্টে, এন্ড আই ওয়াজ শকড। ভদ্রলোক হয়তো বা কিছুটা চেষ্টা করেছিলেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার, বাট হি ওয়াজ নট অ্যালাউড টু। বাট দলের প্রেসিডেন্ট হয়ে এতটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ কম যেহেতু আপনাকে এই আলোচনাটাও আমি নিয়ে আসতেছি, এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হচ্ছে, তার আগে আপনি সংবিধানে ঠিক করুন রাষ্ট্রপতি হবার যোগ্যতা কি কি, সেটা সংশোধন করতে হবে। সেখানে আপনি ক্যাটাগরিক্যালি আপনাকে বলতে হবে দল করা কোনো ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি বানাতে পারবেন না, তারপরে আপনি ক্ষমতার ভারসাম্য নিয়ে আলাপ করবেন। এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, এটা বিতর্ক হবে না। কিন্তু এটা তো এখন তো বলা হচ্ছে যে সংবিধান আবার নতুন করে লেখা হবে, আবার কেউ বলছেন সংস্কার হবে। আপনার মত কি? আমি মনে করি এই সংবিধানটাকেই সংস্কার করা যায়। সংবিধান সেটা কিভাবে? 17 বার যেভাবে হয়েছে এবং এখন পর্যন্ত ধারাগুলো তো ফেলে দিতে হবে। ফেলে দিতে তো হবেই। পুনর্লেখনের তো প্রয়োজন নাই। না, পুনর্লেখনের প্রয়োজন নাই। আমরা এটা সংশোধনে করেই করতে পারি। এবং দেখুন, ডে 1 থেকে 5 অগস্টের পরে এখন পর্যন্ত এই সংবিধান অনুযায়ী তো আসলে কিছু হয় নাই। এই সকল কিছুকে আপনার রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে আপনাকে বৈধতা দিতে হবে। ঠিক তেমনি সংবিধান সংস্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে, না হলে কিন্তু এই সংস্কার টিকবে না, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে হবে। এবং সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য, কারণ কোনো দল সবকিছুতে তারা একমত হবে, ঐক্যমতে তারা নিজেদের স্বার্থের বাইরে গিয়ে ঐক্যমতে পৌঁছতে পারে না। না, তাই যদি না পারে, তাইলে আপনার এই যে মৌলিক প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন, এই প্রশ্নের তো সুরাহা হবে না। আমরা তো একটা ডিফিকাল্ট টাইমে যাচ্ছি এবং আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা ডিফিকাল্ট টাইমে ছিলাম না কখন? এটাও একটা প্রশ্ন। কিন্তু এখন ইট ইজ মোর ডিফিকাল্ট বিকজ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবার বদলে প্রতিষ্ঠানগুলো একেবারেই ভঙ্গুর অবস্থায় আছে। কেন ভঙ্গুর? হাসিনার পালায় যাওয়ার পর বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে বিচার বিভাগের বিচারপতি পর্যন্ত সকলেই পালায় যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানগুলোকে পালানোর কারণ কি? আগে তো কেউ পালায় নাই। এক্স্যাক্টলি, বিকজ আগে তো হাসিনার মতন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসে নাই, যে একেবারে আপনার মসজিদের খতিব থেকে শুরু করে স্কুল টিচার পর্যন্ত সবই দলীয় নিয়োগ করবে। আজকে আমি আরেকটা আর্টিকেল দেখছিলাম বিবিসির, সেনাবাহিনীকে যেভাবে এরশাদ ব্যবহার করেছে, হাসিনা নাকি একইভাবে সেনাবাহিনীকে নানান ইনসেন্টিভ দিয়ে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিভিন্ন কিছু কন্ট্রাক্ট দিয়ে নানানভাবে সে সেনা সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে 17 বছর। তাহলে আপনি আমাকে বলেন আর বাকিটা রইল কি? এই সরকারের টাস্ক হিউজ, চ্যালেঞ্জ হিউজ, এবং আমার মনে হয় আল্লাহর ওয়াস্তে দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল, সেটা আমি কোনো নামও নেব না, প্রত্যেকের উচিত হবে যার যার জায়গা থেকে এই সরকারটাকে সাহায্য করা, সো দ্যাট বাংলাদেশটা মোটামুটি একটা ভিত্তির উপর দাঁড়ায়। বাংলাদেশ কিন্তু এখন কোনো ভিত্তির উপর নাই, বাংলাদেশ কিন্তু কোনো বেইজের উপর নাই মতি ভাই। বাংলাদেশ এখন যেমন খুশি তেমন সাজোর মতো, যেমন খুশি তেমন চলো অবস্থায় আছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে কি হতে পারে? এটার অবশ্যম্ভাবী পরিণতি আমরা দেখেছি অতীতে। আমরা 80-র দশকে দেখেছি। আপনি সেই সময় যুদ্ধ করেছেন, আমার বাবা যুদ্ধ করেছে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। আমরা দেখেছি ইনএভিটেবল কনসিকুয়েন্স 2007-8 ইনএভিটেবল কনসিকুয়েন্স তো আমরা দেখেছি। এর বাইরে কিছু হবে বলে তো মনে হয় না। দেশটা কি তাইলে এক জায়গায় থেমে যাবে? গত কয়েক বছর পরই আমাদের রাজনীতিবিদরা এমনভাবে ব্যর্থতার পরিচয় দেন যে অটোমেটিক্যালি রাজনীতি তাদের হাত থেকে চলেই যায়। আমাদের মহাসচিব বারবার বলছেন বিরাজনীতিকরণের কথা, উনি আশঙ্কা করছেন বিরাজনীতি হতে পারে। এই বিরাজনীতিটা যাতে না হয় তার সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু ওনাদের কাঁধেই, রাজনীতিবিদদের কাঁধেই। ওনারা ওনাদের দায়িত্ব পালন করুক একবার অন্তত দেশের স্বার্থে, ফর গড সেক। ক্ষমতায় পরে যাওয়া যাবে,
একটু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে? এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে এটা আপনি একটু আগেও বললেন, এখন তো লক্ষ্যহীন, আমি কোথায় যাব আমি তো সেটা ঠিক করতে পারি নাই। আপনি যে বলছেন আমি সময় দিব, কিসের সময় দিব? আমি এই কথাটি তো বারবার বলছি যে এই সরকারকেও যেমন তার কি কি তার ইয়েতে আছে, তার এজেন্ডা কি কি সেগুলো পরিষ্কার করতে হবে, রোড ম্যাপ দিতে হবে, এবং কোনটা স্বল্প মধ্য দীর্ঘ বলতে হবে। একই সাথে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে, মানুষের সাথে খোলামেলা আলোচনা। এখন আপনি বলতে পারেন মানুষ কিভাবে এটার সঙ্গে যুক্ত হবে। মানুষ কিন্তু যুক্ত হয়ে যায়। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম খোলেন, আপনি এক একটা জরিপ দেখেন, আপনি দেখবেন মানুষ কিন্তু তাদের মতামত দেওয়ার ব্যাপারে খুব পরিষ্কার। হ্যাঁ, খুব পরিষ্কার। আপনি মানুষের কাছে প্রশ্নটা করেন। আমি শেষ করব 2 মিনিটের মধ্যেই। আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই, আপনার কাছে এই মুহূর্তে মিডিয়া কেমন? মিডিয়া মূল্যায়নটা কিভাবে করবেন? এর আগের মিডিয়াও দেখেছেন। মিডিয়া ভীত। মিডিয়া আওয়ামী লীগের সময়েও প্রচন্ড ভীত ছিল। দেখুন, একটা ট্রমাটাইজড ইনস্টিটিউট 2 মাসের মধ্যে শক্তিশালী হয়ে উঠতে পারে না মতি ভাই। আচ্ছা, একটা ট্রমার ভিতর দিয়ে মিডিয়া গেছে। কিরকম ট্রমা? মালিক পক্ষ, একেবারে আওয়ামী লীগের খাস লোকজন, বড় বড় পদে যারা আছেন কর্তা ব্যক্তিরা আওয়ামী লীগের খাস লোকজন, আর যারা রিপোর্টার আছেন তারা বাধ্য হচ্ছেন ওই খাস লোকজনের কথায় চলতে। সো তারা যে ট্রমার ভেতর দিয়ে 15 বছর ধরে গেছেন, তারা হঠাৎ করে সাহসী এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবেন এটা ভাবার কোনো কারণ নাই। আপনি দেখেন তো, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার একটি দাবি হচ্ছে। এই দাবির ব্যাপারে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা মনে হয়, জামাতকে নিষিদ্ধ করার কিন্তু চেষ্টা আওয়ামী লীগ করেছে। 15 বছর চেষ্টা করেছে, লাস্ট দিন করে গেছে, শেষ দিন 1 আগস্ট করে গেছে কাগজে কলম দিয়ে কি আপনি একটা দল নিষিদ্ধ করতে পারেন? জামাতকে সত্যি বলেন তো নিষিদ্ধ করা গেছে? আমি তো জামাতের শিবিরের নেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে আমাদের 1 বছরের জন্য গ্যাপ যায় নাই, আমাদের শিবির কমিটি হয়েছে, সময় সময় যখন মেয়াদ হয়েছে কমিটি হয়েছে, সুতরাং আমাদের ছেলেরা তার মতো কাজ করেছে। আপনি কি কাগজ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবেন? গায়ের জোরে করতে পারেন, কিন্তু যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের আদর্শ ঠিক হোক ভুল হোক বিশ্বাস করে, তাকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পারবেন? না, কিন্তু এই গণহত্যার তো বিচার হতে হবে। সার্টেনলি। নাও কাম টু দ্য পয়েন্ট। 100 বার গণহত্যার বিচার হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কি করে ভারতের পার্কে হাঁটাচলা করে? কি করে করে? কারা সীমান্ত পার করে দিল? কারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করলো? আওয়ামী লীগের এত নাম শুনি, কেউ আছে ব্রাসেলসে, কেউ আছে লন্ডনে, কেউ আছে ইউরোপের অন্য কোনো দেশে, কেউ আছে ভারতে। তারা মাজার জিয়ারত করে, তারা লোদি পার্কে হাঁটে। কারা ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেনাবাহিনীর কাছে 626 জনের তালিকা আছে যারা সেনা সদরে ছিল, তারা কোথায়? একটা ট্রান্সপারেন্সি তো আপনার দরকার। রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমাধান না, বিচারটা হচ্ছে সমাধান। বিচারটা করার চেষ্টা করেন। শেষ করতে চাই, কি বলে শেষ করব? বাংলাদেশ গড়বার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এখনো আছে। এটা যদি নষ্ট করি, আপনি আমি কেউ দেশে থাকতে পারবো না। এইটুকুই বললাম। ভয়ঙ্কর কথা আমার মনে হয়। যাই হোক, জানি না আমাদের রাজনীতিবিদরা কি ভাবছেন। তো তারা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তাহলেই আমার মনে হয় দেশের জন্য মঙ্গল হবে। তবে এই অবস্থা চলতে থাকলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, আপনি যেটা আশঙ্কা প্রকাশ করেছেন সেটা কিন্তু আমারও তাই, আমি আপনার সঙ্গে একমত। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আগামী অনুষ্ঠান আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে মঙ্গলবার। অনেক ধন্যবাদ।